হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান। আমেরিকায় আসার পর তাদের জন্য অপেক্ষা করে এক সংগ্রামময় জীবন। কারণ আজকে আপনি পৃথিবীতে প্রথম যে কোনো দেশেই যাবেন না কেন, প্রথম দিকে আপনাকে কিন্তু অনেকটা বেশি সংগ্রাম করতে হবে। বেশ কয়েক বছর সংগ্রাম করার পর আপনার জন্য অপেক্ষা করবে একটু সুন্দর সোনালী ভবিষ্যতের। আমরা প্রথম যখন আমেরিকায় এসেছিলাম আমাদেরকেও অনেকটা সংগ্রাম করতে হয়েছিল এবং অনেক ধরনের কালচারাল ডিফারেন্সেসও ফেস করতে হয়েছিল। কি সেই কালচারাল ডিফারেন্সেস যেগুলো প্রত্যেকটা বাঙালিকেই ফেস করতে হয়, কারণ আমাদের বঙ্গদেশের কালচারের সাথে আমেরিকান কালচারের কিন্তু বিস্তর ফারাক। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কি কি ফারাক আমাদের বঙ্গদেশের কালচারের সাথে আমেরিকান কালচারের। পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো এক মার্চ মাসের সন্ধ্যাবেলা আমরা যখন প্রথম আমেরিকার মাটিতে পা রাখলাম, দেখলাম পৃথিবীর অন্য একটি গোলার্ধ। সেখানে দুটো ছন্ন ছাড়া দুই মানুষ অসহায়। আস্তে আস্তে সেই দেশটাকে ভালোবাসতে শুরু করলাম। সেখানকার মানুষজন, সেখানকার রীতিনীতি, সেখানকার কালচার সমস্ত কিছুকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলাম। কারণ মনে প্রাণে এটাই বিশ্বাস করি যে দেশটাকে ভালো না বাসলে, যে দেশের কালচারকে ভালো না বাসলে সেই দেশে থাকবো কেমন করে। প্রথমে এসেই কিছু কিছু জিনিস একটু অন্যরকম আমাদের প্রথম থেকে লেগেছিল। আমরা তো কলকাতার মানুষ, ছোটবেলা থেকেই বাড়ির সামনে হই হট্টগোল কলরব দেখে অভ্যস্ত। সেখান থেকে আসার পর আমেরিকার মাটিতে পা দেওয়ার পর দেখি একদমই কোথাও কোনো হই হট্টগোল নেই, মানুষই রাস্তায় দেখতে পাওয়া যায় না, শুধু দেখি গাড়ি আর গাড়ি। দেখি প্রথম ভীষণই অসহায় মনে হতো। অসহায় বলবো না, ভীষণই একাকিত্ব বোধ করতাম, কারণ কোথাও কোনো মানুষ দেখতে পেতাম না, কোথাও কোনো কাউকে কথা বলতে দেখতাম না, শুধু সবাই স্মল টক করতো। এখানে যখনই রাস্তাঘাটে বেরাতাম তখন সবাই হাই হ্যালো, ব্যাস ওইটুকুনি হাই হ্যালোতেই অভ্যস্ত, এর বেশি আর কোথাও কথা এগোতো না। প্লাস এখানকার মানুষদের সাথে তো একটা কালচারাল ডিফারেন্সেস লাইক অ্যাকসেন্ট তো আছে। এখানকার মানুষরা কি বলে আর আমরা যে তার কি উত্তর দিই সেটা অনেকেরই বোধগম্য হয় না। ভাষাটা হয়তো ইংরাজি, কিন্তু ইংরাজির মধ্যেও যে এত ডিফারেন্সেস সেটা কিন্তু বিদেশে না আসলে, আমেরিকার মতো দেশে বিশেষ করে না আসলে কিন্তু বোঝা যায় না। আমরা ইংরেজিটা হয়তো কম বেশি সবাই জেনে থাকি, কিন্তু অ্যাকসেন্টটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাই আর যারা আমেরিকায় আসবেন বলে মনে করছেন তারা অবশ্যই কিন্তু ইংলিশ মুভি, ইংলিশ নিউজ পেপার এগুলো কিন্তু একটু বেশি করে পড়ার চেষ্টা করুন, যাতে কিন্তু পরবর্তীকালে ইংলিশে কথা বলতে যাতে না আপনাদের অসুবিধা না হয়ে থাকে। এরপর আপনারা যখন রাস্তায় বেরোই তখন রাস্তায় বেরোলেও গাড়িতে কিন্তু হর্নের শব্দ পারতপক্ষে শুনতেই পাই না। এখানকার কোনো গাড়িকে হর্ন দেয় না, যদি না সে গাড়ি ভুল করে। এখানে কোনো গাড়িকে হর্ন দেওয়ার অর্থ হলো হয় সে গাড়ি ভুল করছে বা কোনো গাড়িকে ইনসাল্ট করছে, তাই হর্নের শব্দ পারতপক্ষে শুনতেই পাই না। আর এখানকার রাস্তায় বেরোলে যদি আপনি রাস্তাতে হাঁটেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু রাইট সাইড ধরে হাঁটতে হবে। প্রথম তো আসার পর আমাদের ভীষণই অসুবিধা হতো, আমরা সবসময়তে লেফট সাইডে চলে যেতাম, কিন্তু তারপরে মনে পড়তো এটা আমেরিকা, এখানে আমাদের রাস্তার রাইট সাইড দিয়ে হাঁটতে হবে। গাড়িগুলো ড্রাইভিং সিটে যে গাড়িগুলো থাকে স্টিয়ারিং অবশ্যই থাকে গাড়ির লেফট হ্যান্ড সাইডেতে থাকে। এটাও একটা অনেকটা বেশি ডিফারেন্সেস আমাদের সেটা মনে পড়তো। বা রাস্তায় বেরিয়েছি, রাস্তা ক্রস করব বলে দাঁড়িয়েছি, দেখছি গাড়িগুলোই আমাদের দিকে থেমে যাচ্ছে, আমাদেরকে গাড়িগুলোকে দেখে থামাতে হচ্ছে না। এইরকম বিভিন্ন ধরনের ডিফারেন্সেস যেগুলো আমরা আমেরিকাতে আসার পর ভীষণভাবেই চোখে পড়েছে, কিন্তু এইগুলোকেই আমাদেরকে কিন্তু নিজের করে নিতে হয়েছে, কারণ আমরা যখন এই দেশটাতে রয়েছি, এই দেশের কালচার, এখানকার সংস্কৃতি সমস্ত কিছুকেই কিন্তু আমাদেরকে একটু একটু করে ভালোবাসতে হয়েছে। অবশ্যই আমার কাছে আমার জন্মভূমি সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমরা এখন যে দেশে রয়েছি সেই দেশকেও কিন্তু একটু একটু করে আমাদেরও ভালোবাসতে হচ্ছে। আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমেরিকায় আসার পর টাটকা জলের মাছ ছেড়ে আমাদেরকে কিন্তু ফ্রোজেন ফিশে অভ্যস্ত হতে হচ্ছে। বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড, যেরকম বিকেলবেলা সিঙ্গারা, কচুরি, ধোসা, ইডলি, এগুলো ফ্রোজেন জিনিসে আমাদের অভ্যস্ত হতে হচ্ছে, যেগুলো আমরা আমাদের দেশে ভাবতেই পারি না। আমাদের দেশে স্ট্রিট ফুড, বিকেলবেলা রাস্তায় বেরোলে ফুচকা, ঘুগনি, ঝালমুড়ি, পাপড়ি চাট, ওইগুলোকে আমাদেরকে ফ্রোজেন খেতে হচ্ছে। মোমো আমাদেরকে ফ্রোজেন খেতে হচ্ছে। এইরকম বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুডে আমাদেরকে অভ্যস্ত হতে হচ্ছে।
এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই কিন্তু নিজেকে করতে হয়। তা সে আপনার বাড়িতে কোনো ফার্নিচার ফিটিং করা থেকে শুরু করে আপনার নিজের রান্নাটা নিজেকে করতে হবে, নিজের ঘর পরিষ্কার, গৃহস্থালির সমস্ত কাজ আপনাকে করতে হবে। আপনি যদি ড্রাইভিং নাও জেনে থাকেন তাহলে কিন্তু আমেরিকাতে আসার পর ড্রাইভিংটা আপনাকে শিখতেই হবে। তাই বেটার হয় আপনার দেশ থেকে আপনি ড্রাইভিংটা শিখে আসুন এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিট করে আনুন। তাহলে কিন্তু আমেরিকায় আসার পর কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে। আর আমেরিকায় আসার আগে অবশ্যই চেষ্টা করবেন কুকিং শিখে আসার বা বেসিক কিছু কাজ যেগুলো আপনার দৈনন্দিন জীবনের জন্য ভীষণই জরুরি, সেগুলো কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে। সেরকম কিছু কাজ আপনাকে কিন্তু শিখে আসতে হবে। আমেরিকাতে এমআরপির কিন্তু সেরকম কোনো কনসেপ্ট নেই। এক একটি দোকানে কিন্তু এক এক ধরনের প্রাইস দেখতে পাওয়া যায়। তাই আমেরিকায় আসার পর আপনি যখন দোকানে যাবেন কোন দোকানে কোন জিনিসটা সহজলভ্য সেগুলো কিন্তু আপনাকেই সব মাথায় রাখতে হবে। আমাদের দেশে ছোটবেলা থেকে আমরা যেরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বলতে নাচ, গান, আঁকা, গিটার এইগুলোতে অভ্যস্ত থাকি, এখানকার বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে হাইকিং, ট্রেকিং এইগুলোতে অভ্যস্ত দেখতে পাওয়া যায়। আমেরিকার বাড়িঘরগুলো সব কিন্তু কাঠের তৈরি হয়। প্রথম যখন আমরা আমেরিকায় আসি কাঠের বাড়ি থেকে আমাদের তো সে কি এক্সাইটমেন্ট, প্রথমবার কাঠের বাড়িতে থাকবো। পরে দেখলাম কাঠের বাড়ির যেমন কিছু সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে। সুবিধা বলতে কাঠের বাড়ি অতটা ঠান্ডা হয় না, আমেরিকা তো অনেকটাই ঠান্ডা হয়ে থাকে, কিন্তু কাঠের বাড়ি অতটা ঠান্ডা হয় না। কাঠ এখানে সহজলভ্য, কাঠের বাড়ি তৈরি করতে সময় কম লাগে। আবার কিছু অসুবিধাও রয়েছে, যেরকম কাঠের বাড়ি সহজে আগুন ধরে যায়। তারপরে ধরুন আমরা যেরকম অ্যাপার্টমেন্টে থাকি, ওপরের তলায় যখন কেউ হাঁটাচলা করে তখন নিচের তলাতে আমাদের ভীষণই অসুবিধা হয়ে থাকে। অনেক সময়তেই এটা ফেস করেছি আমরা। তাই প্রথমবার আমেরিকাতে আসার পর কাঠের বাড়িতে থাকলাম, সেই এক্সাইটমেন্টটাও কিন্তু অনেকটা আলাদা। সেই কালচারাল ডিফারেন্সেসগুলোও কিন্তু আমাদেরকে প্রথম কিন্তু অ্যাবজর্ভ করতে হয়। আমাদের দেশে যখন কোনো পার্লারে যাই বা কোনো রেস্টুরেন্টে যাই সেখানে টিপ দিতে সচরাচর অভ্যস্ত থাকি না, টিপ দেওয়াটা আমাদের কাছে অপশনাল। কিন্তু আমেরিকায় আসার পর দেখছি টিপ দেওয়াটা কিন্তু প্রায় কম্পালসারি। এখানে আপনি আজকে কোনো পার্লারে যান বা আপনি কোথাও উবের অ্যাক্সেস করেন বা আপনি কোনো রেস্টুরেন্টে যান, সেখানে কিন্তু টিপ দেওয়াটা প্রায় কম্পালসারি হয়ে থাকে। টিপ দেওয়ার পাশাপাশি টিপ কালচারের পাশাপাশি এখানে কিন্তু গান কালচারও ভীষণই জনপ্রিয়। আমেরিকায় প্রায় প্রত্যেকটা আমেরিকানের বাড়িতেই আপনি গান দেখতে পাবেন, সেগুলো তারা আত্মরক্ষার কাজে ব্যবহার করে থাকে। এখানে অনেক শপিং মলেতে নোটিশই লেখা থাকে যে গান ইজ নট অ্যালাউড, এইরকম টাইপের নোটিশও আমরা লক্ষ্য করেছি। তাই প্রথম আসার পর এইগুলোও কিন্তু আমাদেরকে এখানেতে এসে অ্যাডজাস্ট করতে হয়েছে। আমেরিকানরা একদমই সঞ্চয় নয়, তারা যতটা আয় ততটাই ব্যয় করে দিয়ে থাকে। তাই অনেক কোম্পানিতেই দেখতে পাওয়া যায় মাসে 2 বার স্যালারি হয়, আবার অনেক কোম্পানিতে 4 বারও স্যালারি হয়ে থাকে। আমেরিকাতে বাচ্চারা ছোটবেলা থেকেই তারা বাবা মার সাথে শোয় না, তারা আলাদা কোনো রুমে শুয়ে থাকে এবং তাদের মনিটর করা হয়ে থাকে সিসিটিভি ক্যামেরার দ্বারা। এখানকার বাচ্চারা 18 বছর হয়ে গেলেই তারা হস্টেলে বা অন্য কোথাও শিফট করে থাকে। তারা তাদের পড়াশোনার খরচা তারা নিজেরাই কিন্তু বহন করে থাকে। তারা সে বিভিন্ন পার্ট টাইম জব করে থাকে বা তারা বিভিন্নভাবে তারা আর্ন করে থাকে। তারা তাদের নিজেদের খরচা বহন করে থাকে, নিজেদের কাজ তারা নিজেরা করতে ছোটবেলা থেকেই কিন্তু তারা অভ্যস্ত হয়ে থাকে। আমেরিকাতে ছোট বাচ্চারা যখন গাড়িতে করে যাতায়াত করে তখন গাড়িতে কিন্তু কার সিট থাকা কিন্তু বাধ্যতামূলক। আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন নিজস্ব গাড়ি ছাড়াও যারা কিন্তু সারা জীবন কাটিয়ে দিতে পারে। আমেরিকাতে কিন্তু সেইটা কিন্তু ভাবাই যায় না প্রায়। এখানকার বড় শহর বাদে লাইক নিউ ইয়র্ক, নিউ জার্সির মতো বড় শহর বাদে অন্যান্য যে সমস্ত ছোট বা মাঝারি মানের শহর রয়েছে সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ। সেখানে কিন্তু গাড়ি আপনাকে কিনতেই হবে। গাড়ি কিনতে গেলে আপনাকে ড্রাইভিং লাইসেন্সও কিন্তু বাধ্যতামূলক। তবে এখানকার এক একটা স্টেটে কিন্তু ড্রাইভিং লাইসেন্স এক এক রকমের। আপনি আজকে কোনো স্টেটে রয়েছেন, ধরুন আপনি আজকে টেক্সাসে রয়েছেন, কিছুদিন বাদে আপনি ফ্লোরিডায় শিফট করে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে ড্রাইভিং লাইসেন্স আবার করে প্রসেস করতে হবে। বাঙালিরা যখন আমেরিকাতে আসে, এখানে আসার পর ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গেলে কিন্তু তারা দুটো জিনিস কমন পাবেই, সেটা হলো ওয়াশ বেসিন আর একটা হচ্ছে বাথটাব। কিন্তু যেটা পাবে না সেটা হলো ওয়াশরুমে টয়লেট এরিয়াতে জলের ব্যবহার। এখানকার মানুষজন কিন্তু টিস্যু পেপার ব্যবহারেতে অভ্যস্ত থাকে। আর এখানেতে আপনি যে কোনো জায়গায় কাপড় শুকোতে পারবেন না। এখানেতে সমস্ত বাড়িতেই ওয়াশার এবং ড্রায়ার থাকে, তার মাধ্যমেই কিন্তু আপনাকে কাপড় শুকোতে হয়। আজকে আমাদের দেশে যেরকম সবুজ ধ্বংস করে উন্নয়ন চলছে, আমেরিকাতে কিন্তু সবুজ রক্ষা করে উন্নয়ন চলছে। আমেরিকার মানুষ কিন্তু পরিবেশ রক্ষাতে কিন্তু ভীষণভাবে উৎসাহী। তাই পরিবেশ রক্ষাতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে। আজকে আপনি পৃথিবীর
পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, সেখানেতে গিয়ে প্রাথমিক অবস্থায় আপনাকে সংগ্রাম করতে হবে, তাদের কালচারকে অ্যাবজর্ব করতে হবে, তাদের কালচারকে ভালোবাসতে হবে। তবেই সেই দেশে গিয়ে আপনি বসবাস করতে পারবেন এবং সেই দেশটাকে আপন করতে পারবেন। আমাদের ক্ষেত্রেও সেই রকমই হয়েছিল। অবশ্যই আমি সবসময়তে বলবো জন্মভূমি আমার সব থেকে প্রিয়, কিন্তু আজকে আমি যে দেশে রয়েছি সেই দেশের কালচারকে ভালোবাসতে হয়েছে। সেই দেশেও প্রচুর কালচারাল ডিফারেন্সেসগুলো রয়েছে, সেই সমস্ত ডিফারেন্সেসগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।